হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে এনেছি ইতিহাস উচ্চ মাধ্যমিক 2024-25-এর প্রশ্ন, যা অবশ্যই আগামী দিনে তোমাদের দরকার বা অতি প্রয়োজনীয়। এর আগের ভিডিওতে আমি কিংবদন্তি কি, উপকথা বা কল্পকথা বা অতিকথন ও আখ্যান বা কিংবদন্তি এর পার্থক্যগুলি উল্লেখ করো এই প্রশ্নটির উত্তর দিয়েছি। আজকে আমি তোমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাব সমেত উত্তর। তোমরা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ পরের বছর 2025-এ, তারা এই প্রশ্ন সমেত উত্তরগুলি অবশ্যই তোমরা দেখো, কারণ আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো শুরু করছি আজকে নেক্সট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। শুরু করছি। উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের ধারণা আজকের নয়, অতি প্রাচীন কালেও এই ধারণা ছিল। তবে পঞ্চদশ শতকে ইউরোপে নবজাগরণের সূত্রে ইউরোপের দেশগুলি নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করার পরপর সেই সকল দেশগুলির ওপর আগ্রাসন চালায় এবং সেখানে নিজেদের শাসন বলবৎ করতে উদ্যোগী হয়। এইভাবে আধুনিক যুগে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার ঘটে। কলোনি শব্দটির অর্থ উপনিবেশ, এ থেকে উপনিবেশবাদ কথাটি এসেছে। ঐতিহাসিক জে.এ. হবসনের মতে উপনিবেশবাদ হল জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা। তাঁর মতে এই জনসমাজ নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে নিজেদের সভ্যতাকে প্রতিষ্ঠা করে। উপনিবেশবাদ হলো একটি আদর্শ যেখানে নিজেদের স্বার্থে, অর্থনৈতিক উদ্দেশ্যে অন্য কোনো দেশে উপনিবেশ স্থাপন করে ও শোষণ চালায়। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের ওপর ইউরোপের কয়েকটি দেশ নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করে এবং এই সব অঞ্চল থেকে অর্থ সম্পদ নিজেদের দেশে প্রেরণ করতে থাকে। প্যারা পয়েন্ট, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ হলো বাদের মধ্যে প্রভেদগুলি হলো: 1. সাধারণভাবে উপনিবেশবাদ হলো কোনো শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপর কোনো দুর্বল দেশ বা জাতির ওপর নেতৃত্ব বা কর্তৃত্ব কায়েম করার মানসিকতা। অন্যদিকে সাম্রাজ্যবাদের অর্থ হলো এক প্রকার সামরিক আগ্রাসন, যার দ্বারা কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশ বা রাষ্ট্রের ওপর জোরপূর্বক নিয়ন্ত্রণ স্থাপন করে। 2. উপনিবেশবাদের প্রধান লক্ষ্য হল উপনিবেশের ওপর নিজ দেশের শাসননীতি প্রয়োগ করা এবং নিজ দেশের স্বার্থে উপনিবেশের অর্থসম্পদ ও লোকবল ব্যবহার করা। অন্যদিকে সাম্রাজ্যবাদ শব্দটি সাম্রাজ্যের সাধারণ বা নতুন সাম্রাজ্য দখল করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সামরিক কর্তৃত্বের দ্বারা এই কাজ সম্পন্ন হয়। 3 নম্বর, উপনিবেশবাদের মধ্য দিয়ে দেখা যায় যে উপনিবেশ বিস্তারকারী রাষ্ট্রের বহু মানুষ উক্ত রাষ্ট্রের উপনিবেশে বসবাস করতে থাকে। অবশ্য উপনিবেশ বিস্তারকারী রাষ্ট্রটির প্রতি তাদের আনুগত্য বজায় থাকে। অন্যদিকে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে এমনটি নাও হতে পারে। এখানে দখলীকৃত রাষ্ট্রটির সার্বভৌমত্ব হরণ করা হয়। নেক্সট প্যারা, চূড়ান্ত পরিণতিতে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে প্রভূত মিলগুলি হল: 1. সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ উভয় ক্ষেত্রেই একটি দেশ কর্তৃক অপর কোনো দেশ ও জাতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। 2. উপনিবেশবাদে ঔপনিবেশিক দেশটি দখল করা দেশের ওপর সার্বিক নিয়ন্ত্রণ কায়েম করে। সাম্রাজ্যবাদের ক্ষেত্রেও দখল করা এলাকার ওপর আক্রমণকারী দেশের প্রভুত্ব কায়েম করা হয়। 3. সাম্রাজ্যবাদ একটি ধারণা আর উপনিবেশবাদ হল সেই ধারণার বাস্তবায়ন। সাম্রাজ্য দখলের পর দখলকারী রাষ্ট্র ওই অঞ্চলের ওপর ঔপনিবেশিক শোষণ কায়েম করে।
4. সাম্রাজ্যবাদী বা দখলদারি রাষ্ট্রের স্বার্থে উপনিবেশের অর্থনীতি পরিচালিত হয়। উপনিবেশে প্রাকৃতিক সম্পদ, জনসম্পদ, শাসন ব্যবস্থা সবই সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করা হয়। এমনকি উপনিবেশের সমাজ ব্যবস্থা, ধর্মচিন্তা, জীবনধারা ইত্যাদির ওপরেও সাম্রাজ্যের ইচ্ছা অনিচ্ছার জোরপূর্বক আরোপ ও নিয়ন্ত্রণ করা হয়। নেক্সট প্যারা উপসংহার। সাম্রাজ্যের স্বার্থে উপনিবেশের সম্পদ ও শক্তি নিয়োজিত হয়। তাই সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ হল অঙ্গাঙ্গিকভাবে যুক্ত দুটি ব্যবস্থা। বহিরঙ্গে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে সূক্ষ্ম প্রভেদ থাকলেও কার্যক্ষেত্রে উভয় ব্যবস্থা গভীরভাবে সম্পর্কিত। তাই মনে করা হয় যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একে অন্যের পরিপূরক। এর পরের কোশ্চেন হলো 3 নম্বর। চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফল কী হয়েছিল, অথবা নানকিনের সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4 নম্বর। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। বন্ধুরা, 3-এর অরগুলো বা 3 নম্বর যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই এর উত্তর নিয়ে আসব। আমি এখন এর উত্তর দিলাম না, কিন্তু 4 নম্বরের যে কোশ্চেনটা আমি দিয়েছি সেটার অ্যান্সার আমার ভিডিওতে রয়েছে, আগের ভিডিওতে। তোমরা প্লিজ একটুখানি খুঁজে নিয়ে দেখে নিও। 5 নম্বরে আছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। আমি আগে 5-এর প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। ভূমিকা। 1912 খ্রিস্টাব্দের পর মুসলিম লীগের তরুণ সদস্যদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। লীগ এই সময় কংগ্রেস তথা হিন্দু বিরোধিতা ত্যাগ করে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করে। উভয়ের মধ্যে কথাটা দুবার হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। গুরুত্ব উপলব্ধি করে। 1915 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে লীগ ও কংগ্রেসের অধিবেশন একই সময়ে শুরু হয়। উভয় দলের বহু নেতা হিন্দু মুসলমান সহযোগিতার পক্ষে বক্তব্য রাখেন। নতুন মুসলিম নেতাদের, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নার এই দৃষ্টিভঙ্গি হিন্দু মুসলমান ঐক্যের পথ প্রশস্ত করে দেয়। এই সময় জাতীয় কংগ্রেসের নেতারাও হিন্দু ও মুসলমানদের ঐক্য স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তারা উপলব্ধি করেন যে হিন্দু মুসলিম ঐক্য স্থাপিত হলে ভারতের জাতীয় আন্দোলন অপ্রতিরোধ্য হয়ে উঠবে। মুসলিম লীগের নেতারাও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে জাতীয় কংগ্রেসের সমর্থনের গুরুত্ব উপলব্ধি করেন। উভয় তরফেই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এরই পরিণতি হিসাবে 1916 সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ লখনৌ চুক্তি স্বাক্ষর করে। লখনৌ চুক্তির শর্তাবলী। 1. কংগ্রেস মুসলমানদের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের সূত্র মেনে নেয়। 2. স্থির হয় কেন্দ্রীয় আইনসভা নির্বাচিত ভারতীয় প্রতিনিধিদের 1/3 অংশ মুসলমান, এরা শুধুমাত্র মুসলমানদের ভোটে নির্বাচিত হবেন। 3. অন্যদিকে মুসলিম লীগ স্বরাজ আদর্শ গ্রহণ করে। গুরুত্ব। ভারতীয় রাজনীতির ওপর লখনৌ চুক্তির প্রতিক্রিয়া ছিল মিশ্র। শুভ অশুভ ফলে সমৃদ্ধ এই চুক্তি এক হিন্দু মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে লখনৌ চুক্তি ছিল একটি অতি আবশ্যিক পদক্ষেপ। 2. এই চুক্তি সম্পাদনে তিলক ও জিন্নার বিশেষ ভূমিকা ছিল। জাতীয় নেতারূপে এদের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল লখনৌ চুক্তি। অন্যদিকে এই চুক্তির বিরূপ ও নেতিবাচক প্রতিক্রিয়ার দিকটিও কম বিপজ্জনক ছিল না। অধ্যাপক বিপানচন্দ্রের মতে লখনৌ চুক্তি ভারতের রাজনৈতিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার পুনর্গমনের দ্বার উন্মুক্ত করেছিল। এই চুক্তি ধর্মকে রাজনীতির ক্ষেত্রে টেনে আনা হয়েছিল।
এই চুক্তিতে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে টেনে আনা হয়েছিল। কংগ্রেস কর্তৃক মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর নীতি মেনে নেওয়াটা ছিল অদূরদর্শী ও হঠকারী সিদ্ধান্ত। উপসংহার: ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে জাতীয় কংগ্রেস যে কোনো মূল্যে মুসলিম লীগের সমর্থন ও সহযোগিতা কামনা করেছিল। এই চুক্তি তাদের লক্ষ্য পূরণ করে, কিন্তু এজন্য তাদের অনেক বেশি মূল্য দিতে হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমি। 5 অথবা ছিল মর্লে মিন্টু সংস্কার। শুরু করছি। 1892 খ্রিস্টাব্দে কাউন্সিল অ্যাক্ট ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা আদৌ মেটাতে পারেনি, বরং এই আইন ভারতীয় নেতৃবৃন্দের কাছে ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী মানসিকতা অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল। ভারতের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রশাসনিক সংস্কারের কথা ভাবছিলেন। ভারতের বড়লাট হিসাবে লর্ড মিন্টোর নিয়োগ এই কাজে সহায়ক হয়। ভারত সচিব পদে উদারপন্থী লর্ড মরলের কার্যকাল বৃদ্ধি করা হলে ভারতবাসীর আশা পূরণের সম্ভাবনা দৃঢ় হয়। লর্ড মরলে নরমপন্থীদের উত্থান রোধ করার জন্য নরমপন্থীদের দাবি কিছুটা মেনে নেয়ার পক্ষে মত দেন। মুসলিম লীগকে ক্ষুব্ধ না করে ভারতে প্রশাসনিক সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়। 1908 সালে ভারতের শাসন সংস্কারমূলক একটি খসড়া আইন ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হয়। 1909 সালে এই খসড়াটি আইনের রূপ পায়, যা মর্লে মিন্টো শাসন সংস্কার নামে পরিচিত। বৈশিষ্ট্য: এই আইনে কার্যনির্বাহী পরিষদ এবং আইন পরিষদ নামে দুটি পরিষদ রাখা হয়। গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করা হয়। কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতের প্রতিনিধি ছিলেন ব্যারিস্টার লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তিনি এই পরিষদে আইন সদস্যরূপে নিযুক্ত হন। আইন পরিষদ সম্পর্কে জানানো হয় যে এতে 4 ধরনের নির্বাচক মণ্ডলী রাখার কথা বলা হয়, যেমন প্রাদেশিক আইন পরিষদে মনোনীত প্রতিনিধি দল, সংখ্যালঘু মুসলিমদের পৃথক নির্বাচনের জন্য নির্বাচক দল, দেশীয় শাসক ও জমিদারদের জন্য প্রতিনিধি দল, বণিক সংগঠন প্রভৃতি সংস্থা নির্বাচিত প্রতিনিধি দল। প্রাদেশিক আইনসভাগুলির সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়। বাংলা, মুম্বাই, মাদ্রাজ প্রভৃতি প্রদেশের সর্বাধিক 50 এবং অন্যান্য অপেক্ষাকৃত ছোট প্রদেশগুলিতে সর্বাধিক 30 জন সদস্য পদ নির্দিষ্ট করা হয়। মর্লে মিন্টো সংস্কার আইন ব্যর্থ হলেও এই আইন ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতির ওপর গভীর প্রভাব বিস্তার করে। মর্লে মিন্টো সংস্কার আইন দ্বারা বড়লাট শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য এবং সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আইনের দ্বারা প্রথম ভারতে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এই আইনের দ্বারা ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এখানেও আমি একই লাইন ডবল লিখেছি। নেক্সট একটুখানি তোমরা দেখবে প্যারা। ব্রিটিশ ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার এই আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলেছেন, কিন্তু বাস্তবে 1909 সালে আইনে ভারতবাসী কোনো কার্যকারী ক্ষমতা পাননি। 1. সরকারে মনোনীত সদস্য সংখ্যা বেশি থাকার কারণে বেসরকারি সদস্যদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল না। 2. সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা ভারতে সাম্প্রদায়িক বিরোধের বীজ বপন করেছিল। 3. গভর্নর জেনারেলের হাতে এই সভার যে কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার অধিকার দেওয়ার ফলে আইন পরিষদ মূলত পুতুলে পরিণত হয়েছিল। তাই গান্ধীজি মর্লে মিন্টো সংস্কার আইনকে ভারতবাসীর পক্ষে মৃত্যুবান বলে অভিহিত করেছেন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তো নেক্সট ভিডিওর জন্য আমার সঙ্গে থাকো আর পাশে থাকো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রেখো। থ্যাংক ইউ।